তো আমাদের চতুর্থ অধ্যায়ের ক্লাস আমরা শেষ করেছি ইতোমধ্যে। এখন আমরা পরবর্তী ক্লাসে যাব, অর্থাৎ পঞ্চম অধ্যায়ে যাব। তো আসলে পঞ্চম অধ্যায়টা হচ্ছে তোমার ভিত্তি যদি দুর্বল থাকে তাহলে সেটা মানে ক্লিয়ার করার জন্য মোটামুটি এই অধ্যায়টা দরকার। এখানে অনেক ইনফরমেশন নতুন করে আমরা পেয়ে থাকি, অনেক কিছু শিখতে পারি। হ্যাঁ, হিসাব বিজ্ঞানে অনেক কিছু এর আগে ভুল ভাল শিখেছি, যেটা হচ্ছে যেমন একটা স্থায়ী সম্পদ ক্রয় হয়তো আমরা ক্রয় বলেছি, কিন্তু সেটা ক্রয় হবে না, সেটা ওই স্থায়ী সম্পদের নাম হবে। যেমন আসবাবপত্র ক্রয় করলে আসবাবপত্র হিসাব বলতে হয়, কিন্তু ওই বিষয়গুলো আমরা ক্লিয়ার হতে পারতাম না। তো এই অধ্যায় শেখার পরে মূলত একবারে ওই বিষয়গুলো ক্লিয়ার হবে যে আসলে কোনটাকে আমরা ক্রয় বলবো, কোনটাকে আমরা হচ্ছে তোমার স্থায়ী সম্পদ বলবো, এই ধরনের বিষয়গুলো, কোনটাকে আমরা সাপ্লাইজ বলবো, কোনটাকে অফিস সরঞ্জাম বলবো, মানে এই মণিহারি বলবো কোনটাকে, এইসব ছোটো ছোটো কিছু বিষয় আছে, সেগুলো আমরা এই অধ্যায় ক্লিয়ার হবে। এছাড়া প্রত্যেকটা লেনদেনের যে দুটি ভাগ থাকে, দুটি পার্ট থাকে, একটা হচ্ছে তোমার ডেবিট আর একটা ক্রেডিট, তো এই দুটি পক্ষকে আমরা আলাদা করে চিনতে পারবো এই অধ্যায়ে। সো এখন দেখো, এখানে বলা আছে কি হিসাব বা অ্যাকাউন্ট। এই হিসাব শব্দটা দেখেই কিন্তু বুঝতে পারতেছো যে এখানে আমরা মূলত শিখবো হচ্ছে পক্ষ বা হিসাবগুলো কী কী হয়, হ্যাঁ, কোন কোন পক্ষ আমরা কখন কোনটাকে কোন পক্ষ ধরবো সেটা। তো দেখো লেখা আছে লেনদেন ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায়। আসলে আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় বলতে যদি লেনদেন না হয় তাহলে সেটা আর্থিক অবস্থার পরিবর্তন কেন ঘটাবে? আমি হচ্ছে তোমার 10,000 টাকার পণ্য ক্রয়ের ফরমায়েশ করলাম, তো আমি তো ক্রয় করি নাই। যদি ক্রয় করতাম তাহলে কিন্তু আমার কাছ থেকে নগদ টাকা চলে যাইতো, তখন এটাকে আমি হচ্ছে আর্থিক অবস্থার আমার পরিবর্তন হইতো, মানে আমার অবস্থার পরিবর্তন হতো আর্থিকভাবে, আমার টাকা চলে যাইতো, হ্যাঁ, আমার কিছু ব্যয় বাড়তো। তো এরকম আর কি, লেনদেন হচ্ছে ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায়। তো এটা একটা এমসিকিউ ভালো, যে আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় কোনটি, তাহলে তুমি একদম প্রথমেই লেনদেনকে দিতে পারতেছ। লেনদেনের ফলে অর্থের প্রাপ্তি যেমন ঘটতে পারে তেমনি আবার প্রদানও ঘটতে পারে, মানে টাকা আসে আবার যায়। প্রাপ্তি বলতে আশাকে বোঝাচ্ছে, আর প্রদান বলতে যাওয়াকে বোঝাচ্ছে। তারপর হচ্ছে আবার কোনো লেনদেনের ফলে আয় বা ব্যয়ের হ্রাস বৃদ্ধি ঘটতে পারে। মানে তাহলে দেখো, কিছু লেনদেন আছে যেখানে সব প্রাপ্তি কিন্তু আবার হচ্ছে আয় না, আবার সব আয়কে প্রাপ্তি বলা যাবে না, সব আয়কে প্রাপ্তি বলা যাবে না, সব প্রাপ্তিকে আয় বলা যাবে না। প্রাপ্তি মানে হচ্ছে টাকা আইছে, আর আয় মানে হচ্ছে তোমার অধিকার হয়ে গেছে অলরেডি, তুমি এখন এই টাকাটা হয়তো পাওনি, পাবা, অথবা বেশি পাইছো, এরকম আর কি। বিভিন্ন প্রকৃতির অসংখ্য আয় ব্যয় সম্পদ ও দায় ব্যবসায় প্রতিষ্ঠানে বিদ্যমান। লেনদেনের ফলে যে সকল আয় ব্যয় সম্পদ বা দায় প্রভাবিত হবে তার নির্দিষ্ট ছকে দুতরফা দাখিলা পদ্ধতির নিয়ম অনুযায়ী লিপিবদ্ধ করা হয় এবং প্রত্যেকটি খাতে মোট ও নিট পরিমাণ নির্ণয় করা হয়। লেনদেনের ফলে প্রতিটি খাতের ক্রমাগত পরিবর্তন ও নিট পরিমাণ জানার জন্য হিসাব প্রস্তুত করা হয়। দেখো এখানে আমাদের এমসিকিউ জাতীয় যে জিনিসগুলো আমাদের পড়তে হবে, হ্যাঁ, সেগুলো হচ্ছে যেমন লেনদেনের ফলে অর্থের প্রাপ্তি যেমন ঘটতে পারে তেমনি প্রদানও ঘটতে পারে, আবার কোনো কোনো লেনদেনের ফলে আয় ব্যয় হ্রাস বৃদ্ধি ঘটতে পারে। আচ্ছা, একইভাবে সম্পদ ও দায় হ্রাস বৃদ্ধি হতে পারে। অসংখ্য আয় ব্যয় সম্পদ ও দায় ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যমান। আচ্ছা, লেনদেনের ফলে যে সকল আয় সম্পদ প্রভাবিত হবে তার নির্দিষ্ট ছকে। আচ্ছা, এটা লাগবে না, এখানে আর তেমন কিছু লাগবে না। এবার দেখো, এই যে দুটো ছক, এই দুটো ছক তোমাদেরকে একদম মানে মাথার মধ্যে গেঁথে ফেলতে হবে, সোজা হিসাব। হ্যাঁ, কি কি ছক? টি ছক এবং চলমান জের ছক। এটা হচ্ছে খতিয়ানের ছক। কি এটা? খতিয়ানের ছক। এই খতিয়ান অধ্যায় আমরা এরপরে জাবেদা অধ্যায় যাব, তারপর খতিয়ানে যাব, তারপরে অমিলে যাব, তারপর আর্থিক অবস্থার বিবরণীতে যাব। তো এই যে খতিয়ানকে বলা হয় কোনো হিসাবের, মানে হিসাব বিজ্ঞানে যতগুলো বই আছে তার মধ্যে স্থায়ী বই মানে খতিয়ান। স্থায়ী বই বললে খতিয়ান, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে খতিয়ান, এবং খতিয়ানের জন্য আমরা জাবেদা করি, অর্থাৎ খতিয়ানকে সহায়তা করে জাবেদা, আমরা জাবেদা থেকে খতিয়ান করে থাকি। সেই খতিয়ানের ছক এখানে দেওয়া আছে, একটা হচ্ছে টি ছক আর একটা হচ্ছে চলমান জের ছক। এই টি ছকটা হচ্ছে সনাতন পদ্ধতিতে ব্যবহার করা হতো, সনাতন পদ্ধতিতে। আর এটা হচ্ছে আধুনিক পদ্ধতিতে, এটা তোমরা লিখে রাখো, সনাতন পদ্ধতিতে। এমসিকিউ আসতে পারে যে খতিয়ানের কোন ছক সনাতন পদ্ধতিতে ব্যবহার হতো, খতিয়ানের কোন ছক আধুনিক পদ্ধতিতে ব্যবহার হতো, এটা থাকতে পারে। তারপর এখন কোন ছকের মধ্যে এমসিকিউ আসতে পারে যে কোন ছকের মধ্যে বারবার জের টানতে হয়, প্রতিটি বছরই জের টানতে হয়,
প্রতি হিসাব শেষে জের টানতে হয় কোন ছকের মধ্যে দেখো এটা একটা হচ্ছে নির্দিষ্ট মেয়াদ শেষে এটা এই জের টানতে হয়, এখানে নির্দিষ্ট মেয়াদ শেষে জের বের করতে হয়, যেমন 1 মাস পরে বা প্রতি বছরে এখানে জের বের হয় একটা। আর চলমান জের ছকে প্রত্যেকটা লেনদেনে জের বের হয়, প্রত্যেকটা লেনদেনে ফলাফল বের করা হয়, হ্যাঁ অটো বের হয়ে যায়। আচ্ছা, তারপর ব্যালেন্স সিডিবিডি ব্যবহার করা হয় কোথায়, এই যে টি ছকে, আর চলমান জের ছকে তা ব্যবহার করা হয় না। এ ধরনের নানান রকম প্রশ্ন এখান থেকে আসতে পারে। আর টি ছকে ঘর থাকে টোটাল 8টা, কয়টা থাকে বলো আমার সাথে, বলো কয়টা ঘর থাকে টি ছকে? 8টা ঘর থাকে। আর চলমান জের ছকে কয়টা ঘর থাকে? চলমান জের ছকে টাকার ঘর থাকে হচ্ছে 4টা, 2টা ব্যালেন্স মানে উদ্বৃত্ত ডেবিট ক্রেডিট, আর একটা হচ্ছে নর্মাল ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা। এই হচ্ছে আমাদের টি ছক এবং চলমান জের ছক, হ্যাঁ এভাবে মনে রাখতে পারো। ওকে, এরপরে দেখো আমরা হিসাবের ধারণা, হিসাব বিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য আর্থিক ফলাফল আর্থিক অবস্থা নিরূপণ করা। এই এমসিকিউটা প্রায়ই আসে যে আর্থিক হিসাব বিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য কি? অন্যতম প্রধান উদ্দেশ্য হচ্ছে বহুপদী প্রশ্নে আসে আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণ। আরেকটা অন্যরকম দিয়ে দিল কিছু একটা, এমনটা দিল যে তুমি নিয়মিত এই কাজটা করো হিসাব বিজ্ঞান করার সময়, কিন্তু ওটা কিন্তু উত্তর হবে না, হবে কি আর্থিক ফলাফল আর্থিক অবস্থা নিরূপণ করা। হিসাব বিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য আর্থিক ফলাফল আর্থিক অবস্থা নিরূপণ করা। এই উদ্দেশ্য অর্জনের জন্য লেনদেন সমূহ সুষ্ঠু সুশৃঙ্খলভাবে লিপিবদ্ধ করা হয়। তাহলে লেনদেনকে সুষ্ঠু সুশৃঙ্খলভাবে, প্রশ্ন কিন্তু কীভাবে পেঁচায় আসে, লেনদেনকে সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে লিপিবদ্ধ করা হয় কেন? আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা জানার জন্য। লেনদেনকে সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে লিপিবদ্ধ করা হয় কেন? কেন করা হয়? আর্থিক ফলাফল আর্থিক অবস্থা নিরূপণ করার জন্য। লেনদেনের ফলে, এটা কিন্তু এইটার সাথে মানে এখানে প্রশ্নটা আসবে এবং এর উত্তর হচ্ছে আগের লাইনে। লেনদেনের ফলে সম্পদ, আয়, ব্যয়, দায়, মালিকানা সত্ত্ব ক্রমাগত হ্রাস বৃদ্ধি ঘটে। প্রতিটি হিসাবের ক্রমাগত হ্রাস বৃদ্ধি এবং নির্দিষ্ট সময় অন্তর প্রতিটি হিসাবের নির্দিষ্ট পরিমাণ জানা প্রয়োজন হয়। আচ্ছা, আমরা নির্দিষ্ট সময় পরে আমরা এই হিসাব বিজ্ঞান কেন পড়বো? একটা ব্যবসা করার সময় যেন নির্দিষ্ট সময় পরে আমি আমার ব্যবসা প্রতিষ্ঠানের লাভ বা ক্ষতি জানতে পারি। আয় হলো না ব্যয় হলো, ব্যবসা চালাবো কি না, নাকি বাবার জমি বিক্রি করে করে ব্যবসা করব। হ্যাঁ, যদি আয় না হয় তাহলে তো তাই করা লাগবে। তো এই সব বিষয় জানার জন্য আমরা কিন্তু এই হিসাব বিজ্ঞান করে থাকি। এখন এখানে দেখো একটা ঘটনা দিছে, মাহি ট্রেডার্স 2025 সালের মার্চ মাসে পণ্য বিক্রয় করে 15,000 টাকা, পুরাতন আসবাবপত্র বিক্রয় করে 3,000 টাকা এবং ব্যাংক হতে 5,000 টাকা ঋণ গ্রহণ করে। উক্ত মাসে বাড়ি ভাড়া বাবদ 8,000 টাকা, গ্যাস বিদ্যুৎ বিল বাবদ 6,000 টাকা, যাতায়াত বাবদ 3,500 টাকা, কর্মচারী বেতন বাবদ 2,000 টাকা ব্যয় করে। উপরের ঘটনায় মাহি ট্রেডার্সের মার্চ 2025 সালের মাসের যাবতীয় নগদ প্রাপ্তি প্রদান উল্লেখ করা হয়েছে। আচ্ছা, এইখানে হচ্ছে এইটা তোমাদের একটা কাজ করতে হবে। এটা একবারে নতুন অফার, যারা আমার কোর্সে ইতোপূর্বে ভর্তি হয়েছো বা ভর্তি হওয়ার চিন্তা করেছো তাদের জন্য বলি, আমার নতুন অফারটা হচ্ছে হিসাব বিজ্ঞান, ফিনান্স এবং উদ্যোগ, একসাথে 3টা বই। খেয়াল করে দেখো, হিসাব বিজ্ঞান, ফিনান্স এবং ব্যবসায় উদ্যোগ, এই 3টা বই তুমি কমপ্লিট করে নিতে পারবে একদম 50% ডিসকাউন্টে। 50% ছাড় থাকবে। আগে ছিল 2,400 টাকা, এটা কেটে দিয়েছি, এখন হচ্ছে 1,200 টাকা মাত্র। অর্থাৎ 1,200 টাকা একবারই পেমেন্ট করতে হবে। অনেকে প্রশ্ন করে, স্যার টাকাটা কি একাধিকবার দিতে হবে, প্রতি মাসে দিতে হবে? না, একবারই পেমেন্ট করতে হবে। 6 মাস তোমার ক্লাস চলবে, এর মধ্যে বই কমপ্লিট হয়ে যাবে। বাকি 6 মাস রিভিশন হবে, কারো কোনো ডাউট থাকলে, প্রবলেম থাকলে সেগুলো সলভ করে দেওয়া হবে। হয়তো তখন ওইভাবে ক্লাস হবে না নিয়মিত, কিন্তু প্রবলেমগুলো সলভ করা হবে। যখন অনেকগুলো প্রবলেম একসাথে জমে যাবে তখন সেটা সমাধান করা হবে। 6 মাসের মধ্যে তোমার বইটা কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। সো এই ছাড় যদি তুমি গ্রহণ না করো তাহলে তোমার কপাল খারাপ, তুমি হয়তোবা ভালো রেজাল্ট করতে চাও না। আমি বলে দিচ্ছি, আমার এই কোর্সের মেইন ফোকাস হচ্ছে কিভাবে একজন স্টুডেন্ট A+ পেতে পারে। হ্যাঁ, A+ আমার টার্গেট। অর্থাৎ তুমি যতই দুর্বল স্টুডেন্ট হও না কেন, আমার টার্গেট হচ্ছে তোমাকে নিয়ে A+ পাওয়ানো। সো যারা A+ পেতে চাও, একটু কষ্ট করে আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। যোগাযোগ করে যত দ্রুত পারো কোর্সে ভর্তি হয়ে যাও। ভর্তি হওয়ার প্রক্রিয়াটা আমাকে ফোন দিয়ে তুমি জিজ্ঞাসা করতে পারো। জাস্ট পেমেন্ট করে দিলেই হবে। 1,200 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিলে হবে যে আমি টাকা পাঠাইছি এই নাম্বার থেকে। তো টাকা পাঠানোর পরে তোমাকে সিক্রেট গ্রুপে অ্যাড করা হবে। তারপর তোমাকে ট্রেনিং করানো হবে কীভাবে ক্লাস করতে হয়। এই যে জুম অ্যাপে ক্লাস হবে, জুম অ্যাপ যে অ্যাপে হচ্ছে মিটিং হয়, ক্লাস করানো হয়। অনেকে ফেসবুক
গ্রুপে ক্লাস করাই, তো ওখানে কমেন্ট করে তারপর প্রশ্ন করতে হয়। তুমি একটা প্রবলেম বুঝতেছো না, আমি যেমন এটা বুঝাচ্ছি, তুমি বুঝতেছো না, আমাকে প্রশ্ন করতে হবে না। তো ওখানে হচ্ছে সেটা না করে হয় কি, জুম অ্যাপে ক্লাস না করায় ফেসবুক গ্রুপে ক্লাস করায়, লাইভে মানে কমেন্ট করতে হয়। তো কমেন্ট করতে গেলে এটা সাথে সাথে ওই টিচার দেখতেও পারে না। তুমি যখন কথা বলবা আমার কথার মাঝে, হ্যাঁ, তখন তো তুমি প্রশ্ন করবা, সরাসরি প্রশ্ন করবা আর কি। তারপর ক্লাসগুলো রেকর্ড করা থাকবে আর ফ্রি লেকচার শিট থাকবে, মানে তুমি ভর্তি হওয়ার পরে প্রত্যেকটা চ্যাপ্টারে আলাদা আলাদা লেকচার শিট ফ্রিতে পেয়ে যাবা। বোর্ড প্রশ্ন সমাধান করা হবে, মানে তুমি একটা অধ্যায় শেষ করার পর বোর্ড প্রশ্ন সমাধান করে তারপর তার উপর তুমি পরীক্ষা দিবে। আর অনেক সুবিধা তো আছেই। সো যত দ্রুত পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে, এটা হচ্ছে এই কারণেই বলা, হয়তো অনেকে মানে এটাকে মনে করে যে স্যার বারবার একই কথা কেন বলে। ব্যাপারটা হচ্ছে এটা আমি মনে করাই দিই এই কারণে যে যদি তোমার মানে তুমি যদিও ভিডিওটা হয়তো সার্চ করে দেখতেছো কিংবা তুমি আমার নিয়মিত ক্লাস দেখো, কিন্তু ইনফরমেশনটা জানলে হয়তো তোমার উপকার হতে পারে। মাত্র 1200 টাকা দিয়ে একবারই 1200 টাকা পেমেন্ট করতে হয়, 1200 টাকা দিয়ে তুমি পুরো বই কমপ্লিট করে নিতে পারতেছো। সো এটা তোমার জন্য তো বিগ অপরচুনিটি, তাই না? তো জানানো উচিত এই জন্য আমি একটু জানাই। তো এটা কিছু মনে নিও না, হ্যাঁ। ভালো না লাগলে স্কিপ করে দিবা, দিয়ে তারপর আগে যাবা, ক্লাস দেখবা। দেখো তাহলে মাহি ট্রেডার্স 2025 সালের মার্চ মাসে পণ্য বিক্রয় করে 15,000 টাকা, পুরাতন আসবাবপত্র বিক্রয় করে 3,000 টাকা এবং ব্যাংক হতে 5,000 টাকা ঋণ গ্রহণ করে। উক্ত মাসে বাড়ি ভাড়া বাবদ 8,000 টাকা, গ্যাস ও বিদ্যুৎ বিল বাবদ 6,000 টাকা, যাতায়াত বাবদ 3,500 টাকা এবং কর্মচারী বেতন বাবদ 2,000 টাকা ব্যয় করে। তাহলে এখানে বলতেছিল যে উপরের ঘটনায় মাহি ট্রেডার্সের মার্চ 2025 মাসের যাবতীয় নগদ প্রাপ্তি প্রদান উল্লেখ করা হয়েছে। মাসান্তে মাহি ট্রেডার্সের হাতে নগদ কত টাকা অবশিষ্ট থাকবে তা জানতে চাইলে নিম্নোক্ত উপায় অবলম্বন করতে হবে। মানে তুমি কি করবা, মোট প্রাপ্তিগুলো আগে যোগ করবা, তারপর তোমার কাছ থেকে মোট চলে গেছে কত টাকা সেটা তুমি একসাথে যোগ করবা। তারপর তুমি তোমার কাছে আসছিল 23,000 আর চলে গেছে 19,500 টাকা, সবগুলো প্রাপ্তি দেখো মোট 23,000 আর সবগুলো প্রদান একসাথে করলে হয় মোট 19,500। তো প্রাপ্তি থেকে প্রদানগুলো বাদ দিলে কি হবে, প্রাপ্তি থেকে প্রদানগুলো বাদ দিলে হচ্ছে তুমি অবশিষ্ট অংশটা পেয়ে যাবা, তোমার অবশিষ্ট টাকাটা পেয়ে যাবা। ওকে, যেটা বলতেছিলাম আমরা নগদান হিসাব, তো সবসময় মাথায় রাখবো এই হিসাব কথা লেখা থাকা মানে হচ্ছে সেটা খতিয়ান। হিসাব কথা যেখানে লেখা থাকবে সেখানে মনে করবা যে খতিয়ান করতে হবে, খতিয়ান করতে হবে, ঠিক আছে? ওকে, তারপর খেয়াল করো, তারপর যদি খেয়াল করি এদিকে ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিটি সম্পদ, দায়, রেভিনিউ বা আয়, ব্যয়, মালিকানা সত্ত্ব এর জন্য এরূপ পৃথক পৃথক ছক সংরক্ষণ এবং উদ্বৃত্ত নির্ণয় করা হয়। সো যে কোনো উদ্বৃত্ত নির্ণয় করার জন্য আমাদেরকে এই ধরনের ছকটা করতে হয়, সেটা হচ্ছে টি ছক এবং চলমান জের ছক। তাহলে তোমরা এই টি ছক এবং চলমান জের ছক তোমরা তোমাদেরকে যদি বলা হয় যে আর্ট করে দেখাও, তাহলে দেখাতে পারবে কি না? চলমান জের ছকটা হয় হচ্ছে এমন, একটু খেয়াল করো, লেখা দেখা যাচ্ছে কিনা একটু বইলো। চলমান জের ছকটা একটু দেখো, আমি আর্ট করে দেখাই। এটা হচ্ছে একটা চলমান জের ছকের চিত্র। ওকে, দেখো এটা হচ্ছে একটা চলমান জের ছকের, হ্যাঁ, এখানে একটা, তারপরে এপাশে থাকবে একটা তারিখের ঘর। প্রথমে এখানে তারিখের ঘর থাকবে, তারপরে এখানে হচ্ছে বিবরণ থাকবে বা হিসাবের শিরোনাম, বিবরণ থাকবে। এটা হচ্ছে ডেবিট টাকা, ডেবিট টাকা, এটা হচ্ছে ক্রেডিট টাকা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। আর এই পাশে হবে জের, জের, তারপর এটা হচ্ছে ডেবিট টাকা, এটা হচ্ছে ক্রেডিট টাকা। সো এই হচ্ছে আমাদের একটা খতিয়ানের চলমান জের ছক। আর এখানে তুমি উপরে, সবার উপরে তুমি যেমন এটা যদি নগদ টাকার পরিমাণ বের করার জন্য করে থাকো, প্রতিষ্ঠানের নগদ টাকার পরিমাণ বের করার জন্য, তাহলে এখানে নগদান হিসাব লেখা থাকবে, নগদান হিসাব, নগদান হিসাব। আর এখানে আরেকটা জিনিস লাগে, হিসাবের কোড নাম্বার, হিসাবের কোড। এই হিসাবের কোড জিনিসটা কি? হিসাবের কোড হচ্ছে, মনে করো তুমি একটা মানে একটা প্রতিষ্ঠানে তো নানান রকম হিসাব হয়ে থাকে, নগদান হিসাব হয়ে থাকে নগদের জন্য, তারপরে ব্যাংকের হিসাব থাকে, ব্যাংকে কত টাকা আছে তা জানার জন্য, তারপরে বেতনের জন্য একটা বেতন হিসাব হয়ে থাকে, হ্যাঁ, বেতন হিসাব হয়ে থাকে। তারপরে হচ্ছে তোমার মনে করো যে ভাড়া, তুমি ভাড়া দিয়ে থাকো, এই জন্য ভাড়ার জন্য ভাড়া একটা হিসাব হয়ে থাকে। তো এই প্রত্যেকটা খাতের জন্য আলাদা আলাদা একটা করে হিসাব হয়ে থাকে, আলাদা একটা করে খতিয়ান হয়ে থাকে। এখন যদি আমার এই যে 1, 2, 3 দেওয়া আছে, দেখো যদি এরকম আমি 1 নাম্বার নগদন, 2 নাম্বার ব্যাংক, 3 নাম্বার বেতন, তাহলে কিন্তু আমার ইজিলি খুঁজে বের করতে সুবিধা হয়, সহজে খুঁজে বের করতে পারি আমরা, তাই না?
আবার এই শিরোনামটা যখন এই যে নগদান মনে করো 1 নাম্বার, তো এই 1 নাম্বার যখন এরকম থাকবে তখন এইখানে এই কোড নাম্বারটা হচ্ছে এটা 1 নাম্বার হিসাব। তাহলে আমরা নগদান বললেও তো ক্লিয়ার নগদান হিসাব, সাথে সাথে তার কোড নাম্বারটা জানা থাকলে সেটা সহজে আমরা খুঁজে বের করতে পারবো। এটা যখন অন্য কোথাও ব্যবহার করব তখন এই কোড নাম্বার ধরে সহজে বের করা যাবে। ওকে, এখন অনেক সময় এমন হতে পারে যে মনে করো একটা হিসাব হচ্ছে বেতন ও মজুরি, বেতন ও মজুরি এটা একটা, আবার একটা আছে মজুরি ও বেতন, মজুরি ও বেতন, মজুরি ও বেতন। আচ্ছা এখন বলো তো এইখানে যে প্রবলেমটা হবে বেতন ও মজুরি এবং মজুরি ও বেতন দুটো কিন্তু দেখতে মোটামুটি সেম লেখা কিন্তু মোটামুটি সেম। এখন তুমি বলো যে এখানে যদি আমি বেতন ও মজুরি বলি, মজুরি ও বেতন বলি, তাহলে তোমার যে মানে যারা দায়িত্বে থাকবে কাজ করবে তারা কিন্তু এখানে ভুল করার সম্ভাবনা থাকে যে বেতন মজুরিতে নাকি মজুরি ও বেতনে কোনটাতে লিখে ফেলবে। তো এই ক্ষেত্রে দেখো এটা যদি কোড থাকতো এটা হচ্ছে মনে করো 20 নাম্বার আর এটা হচ্ছে 25 নাম্বার, যদি এরকম থাকতো তাহলে কিন্তু খুব ইজিলি বোঝা যাইতো যে 25 নাম্বার আর 20 নাম্বার এই কোডটা ব্যবহার করলে খুব সহজে বোঝা যায়। এই কারণে আমাদের এই হিসাবের কোড নাম্বারটা থাকে। তো এটা যখন তোমরা অনার্স লেভেলে উঠবা, অনার্সে যখন পড়াশোনা করবা কিংবা মাস্টার্সে যখন পড়াশোনা করবা তখন তোমাদের দেখবা যে দেশের বাইরের যে লেখকের বইগুলো আছে হিসাব বিজ্ঞানের, ওই বইগুলোতে এই প্রত্যেকটা হিসাবের একটা কোড নাম্বার দেওয়া থাকে। এবং তুমি যেমন জাবেদা করো না, জাবেদা করার সময় তোমাকে হিসাবের নামগুলো লেখা থাকবে, বলে দেওয়া থাকবে যে এই হিসাবগুলো লিখতে হবে। এগুলো উপরের ক্লাসে আরও জানতে পারবে। একটু সাড়া দাও কেউ একজন, আমাকে শুনতে পাচ্ছ কিনা। যে কোনো একজন যার পাশে সাউন্ড হয় না সে যদি একটু মাঝে মধ্যে কথা বলে তাহলে আমার জন্য বুঝতে সুবিধা হয়। জি স্যার, শোনা যায়। ওকে, মানে এরকম একটু সাড়া দিলে মাঝে মধ্যে আমি মানে যে কোনো একজন একটু কথা বলবা, তাহলে সবাই বলার দরকার নেই। যে কোনো একজন কথা বললে আমি ক্লিয়ারলি বুঝতে পারবো যে না তোমাদের কথা আমি শুনতে পাচ্ছি বা তোমরা আমার কথা শুনতে পাচ্ছ, না হলে তো আমি ক্লিয়ার হতে পারি না। ঠিক আছে, এজন্য বলি একটু কাইন্ডলি মানে রিকোয়েস্ট থাকবে যে কোনো একজন যার বাসায় মনে করো সাউন্ড কম আছে বা যে কথা বলতে প্রবলেম নেই সে চাইলে একটু কানেক্ট হয়ে থাকবা, তাহলে সবচেয়ে বেটার হবে। ওকে, এরপরে যেটা আমাদের দরকার সেটা হচ্ছে দেখো, ওকে এরপরে হচ্ছে আমাদের এই টি ছকের বৈশিষ্ট্য এবং চলমান জের ছকের কিছু বৈশিষ্ট্য আছে। তো আমি তো এত সময় চলমান জের ছক দেখালাম, এখন হচ্ছে টি ছকটা দেখাই। চলো টি ছকটা আসলে কেমন হয়ে থাকে খেয়াল করো। টি ছকটা হয় হচ্ছে আচ্ছা কোন কালারের লেখাটা সবচেয়ে বেশি ফুটে থাকে, মানে বোঝা যায় সহজে? হলুদ কালারটা নাকি সাদাটা? তোমরা বুঝতে পারো কোনটাতে বেশি? দেখো প্রথমে আমরা পুরো খাতাটাকে 2 ভাগ করে নিব, এই যে অর্ধেক করে নিব, মানে ছিঁড়েও না আবার, হ্যাঁ কাটাকাটির দরকার নেই, জাস্ট অর্ধেক করে নিব। নেওয়ার পরে এখন এই এক পাশে হচ্ছে তারিখ, তারপর এখানে হচ্ছে টাকা, এখানে তারিখ, এখানে টাকা। এইবার এইখানে দেখো একটা খতিয়ান, মানে খতিয়ান করতেছি। তো এই খতিয়ানে যে তথ্যগুলো আমি লিখব মূলত এই তথ্যগুলো আনবো হচ্ছে জাবেদা থেকে। কোথা থেকে আনবো? জাবেদা থেকে। জাবেদা দেখে দেখে খতিয়ান করব। এই কারণে জাবেদাকে বলা হয় সহকারী বই আর খতিয়ানকে বলা হয় স্থায়ী বই। আমরা খতিয়ান করার জন্যই মূলত জাবেদাটা করে থাকি, খতিয়ান না করলে জাবেদা দরকার ছিল না। তো এখন এই যে এই তথ্যগুলো আমরা জাবেদা থেকে নিয়ে আসবো, এই জন্য এখানে একটা ঘর দিব, যে ঘরের মধ্যে লেখা থাকবে জাবেদা পৃষ্ঠা। কি লেখা থাকবে? জাবেদা পৃষ্ঠা লেখা থাকবে। এখানে লেখা থাকবে জাবেদা পৃষ্ঠা। আচ্ছা, তারপরে তাহলে প্রথমে হচ্ছে তারিখ, তারপরে বিবরণ, তারিখের পর বিবরণ, তারপর হচ্ছে টাকা, তারিখ বিবরণ টাকা, আর মাঝখানে জাবেদা পৃষ্ঠা। সেম একই রকম এখানেও তারিখ, তারপর হচ্ছে বিবরণ, বিবরণ, তারপর হচ্ছে টাকা, এখানেও এরকম একটা জাবেদা পৃষ্ঠার ঘর থাকবে। ওকে, এবার এই হচ্ছে আমাদের টি ছক। টি ছকে তাহলে ঘর হয় কয়টা? এ পাশে 4টা, ও পাশে 4টা, 8টা। দেখো 1 2 3 4, 1 2 3 4, মানে 4টা 4টা 8টা। অর্থাৎ এরকম প্রশ্ন আসতে পারে যে টি ছকে কয়টা ঘর থাকে, কয়টা কলাম থাকে? 8টা। আর হচ্ছে ডেবিট পাশে কয়টা? 8টা। 4টা। ক্রেডিট পাশে কয়টা? 4টা। তাহলে এই যে ডেবিট, এটা হচ্ছে ডেবিট আর এটা হচ্ছে ক্রেডিট দিবা। আর এই উপরে লেখা থাকবে হচ্ছে তুমি কি হিসাব করতেছো। মনে করো নগদ টাকার জন্য হিসাব করতেছো, তাহলে এখানে লিখবে নগদান হিসাব। এই হচ্ছে আমাদের কাজ। এখানে মানে ব্যাপারটা হচ্ছে এমন যে আমরা নির্দিষ্ট সময় পরে তারপর এখানে জের বের করি। এই যে
টি ছকে নির্দিষ্ট সময় পরে, মানে তুমি একবার সব হিসাব নিকাশ লিখে টিকে তারপর তুমি হচ্ছে পুরো বছরের হিসাব বের করবা, জের বের করবা। আর চলমান জের ছকে তুমি প্রত্যেকটা হিসাব লিখবা, প্রত্যেকটা হিসাব লেখার পরপরই জের অটো বের হয়ে যায়, যেই কারণে চলমান জের ছকের সুবিধাটা একটু বেশি। হ্যাঁ, ওকে। তো দেখো পুরাতন হচ্ছে টি ছক আর চলমান জের ছক একদম আধুনিক। তো হিসাবের একটি শিরোনাম থাকবে, ওখানেও কিন্তু হিসাবের একটা শিরোনাম থাকবে, দেখো শিরোনাম থাকবে। তারপর দেখো চলমান টি ছকের ছকটি ডেবিট ক্রেডিট দুই অংশে বিভক্ত থাকে, কিন্তু এখানে কিন্তু দুই ভাগে বিভক্ত থাকে না, একটার মধ্যে থাকে। তাহলে এটা একটু আলাদা, উভয় অংশে 4টি করে মোট 8টা কলম থাকে, টি ছকে 4টা করে 8টা কলম থাকে, ওখানে তা থাকে না। ওকে। তারপর দেখো নির্দিষ্ট সময় পরপর হিসাবের উদ্বৃত্ত নির্ণয় করতে, মানে একটা মাস পরে বা একটা বছর পরে কিংবা 6 মাস পরে, মানে যে হিসাবে তুমি হিসাব করবা, তোমার প্রতিষ্ঠান যেভাবে হিসাব করে সেই চিন্তা করে হচ্ছে আমরা জের জানতে পারবো, তাছাড়া কিন্তু জানতে পারবো না। নির্দিষ্ট সময় পরপর হিসাবের উদ্বৃত্ত ডেবিট ক্রেডিট দিকের যোগফলের পার্থক্য নির্ণয় করা যায়। নির্দিষ্ট সময় পরপর ডেবিট ক্রেডিট মানে যোগফল নির্ণয় করতে হয় ডেবিট পাশ এবং ক্রেডিট পাশ দুই পাশে। আচ্ছা, এবার কোড নাম্বার তো থাকবে, সব ক্ষেত্রে কোড নাম্বার থাকে। এবার দেখো হিসাবের কোড নাম্বার উল্লেখ থাকে, যেটা এখানে ছিল এখানেও আছে কোড নাম্বারটা। তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা কলাম টাকা, হ্যাঁ জাবেদা পৃষ্ঠা সংক্ষেপে জাপ্রি। ওকে, টাকার কলাম মোট 4টা থাকবে, টাকাও কিন্তু 4টা থাকে, আর এখানে টাকা থাকে কয়টা? 2টা, ডেবিট পাশে ক্রেডিট পাশে একটা করে। ডেবিট ক্রেডিট টাকার কলাম পাশাপাশি অবস্থান করে, যেটা ডেবিট পাশ ক্রেডিট পাশ একসাথেই থাকে। এই যে এগুলো ডেবিট ক্রেডিট পাশে। তারপর হচ্ছে প্রতিটি লেনদেন লিপিবদ্ধের পর হিসাবের উদ্বৃত্ত নির্ণয় করতে হয়, প্রত্যেকবার হিসাব নির্ণয় করতে হয়। এরপর দেখো বলতেছে কি যে এই যে হিসাব সমীকরণে এ সমান এল প্লাস ওই বিশ্লেষণের মাধ্যমে আমরা হিসাবের শ্রেণী বিভাগ খুব সহজে নির্ণয় করতে পারি। মানে আমরা হচ্ছে যে কোনো হিসাবের কোন কোন খাত হবে, হ্যাঁ কোন কোন হিসাব হবে, শিরোনাম হবে কোনটা কোনটা, সেটা আমরা এভাবে আর কি বের করব। তো এই যে দেখো উপরের সমীকরণটি লক্ষ্য করলে দেখা যায় হিসাব কয় প্রকার? 5 প্রকার, যেটা আমরা দুতরফা দাখিলা পদ্ধতি অধ্যায়ে শিখেছি। যে হিসাবের সমীকরণটি লক্ষ্য করলে আমরা দেখতে পাই কয় প্রকার? 5 প্রকার। আয়, ব্যয়, দায়, সম্পদ, মালিকানা সত্ত্ব। হ্যাঁ, আয়, ব্যয়, দায়, সম্পদ, মালিকানা সত্ত্ব। তো তোমরা নিশ্চয়ই এটা পড়েছো যে হিসাব হচ্ছে কয় প্রকার? 5 প্রকার। কয় প্রকার? 5 প্রকার। হ্যাঁ, আয়, ব্যয়, দায়, সম্পদ এবং মালিকানা সত্ত্ব। তো এখন দেখো এই যে ছকটা আছে, হ্যাঁ হিসাব ও লেনদেনের সঙ্গে সংশ্লিষ্টতা বা সম্পর্ক, আমরা কখন মূলধন হিসাব লিখব, কখন উত্তোলন হিসাব লিখব, নগদান হিসাব কখন লিখব, ব্যাংক হিসাব কখন লিখব, ক্রয় হিসাব কখন লিখব, এইসব কথাগুলো এখানে লেখা আছে। এটা খুব ভালো করে পড়তে হবে। যে বেশি ভালো করে পড়বে তার ছোট ছোট ভুলগুলো হবে না, যে বেশি ভালো করে পড়বে এটা তার ছোট ছোট ভুলগুলো হবে না। এটা অনেকেই অলসতা করে পড়তে চান অনেক বেশি থেকে, এবং এখান থেকে 2টা বা 3টে এমসিকিউ পাবা, 2টা এমসিকিউ পাবা চোখ বন্ধ করে, 2টো এমসিকিউ এখান থেকে পাবা, কমপক্ষে 2টো এমসিকিউ পাবা এখান থেকে। ওকে, দেখো তাহলে মূলধন হিসাব, মালিকানা সত্ত্ব। মূলধন হিসাবটা সচরাচর মালিকানা সত্ত্ব, অর্থাৎ মালিক যদি প্রতিষ্ঠানে টাকা দেয় তাহলে সেটাকে বলা হয় মূলধন, আর মালিক যদি প্রতিষ্ঠান থেকে টাকা নেয় সেটাকে বলা হয় উত্তোলন। তাহলে মালিক যদি প্রতিষ্ঠানে কোনো সুবিধা দিয়ে থাকে, মালিক প্রতিষ্ঠানে যে সুবিধাই দেখ সেটাকে মূলধন বলবো। মনে করো একজন কর্মচারীর বেতন মালিক দিয়ে দিছে, তো মালিক যদি কর্মচারীর বেতন দিয়ে দেয় তাহলে মালিক সুবিধা দিল না প্রতিষ্ঠানকে, আবার প্রতিষ্ঠান সুবিধা দিল কর্মচারীকে। তাহলে খেয়াল করো আলটিমেটলি মালিক কিন্তু সুবিধা দিচ্ছে। তাহলে এইখানে এই মালিক সুবিধা দিচ্ছে, এই কারণে আমরা এটাকে বলবো কি? মূলধন বলবো। তো সেটা যদি মালিক যদি নগদ টাকা দেয় ভালো, যদি পণ্যদ্রব্য দেয় সেটাও ভালো, সেটাও মূলধন। মানে মালিক যাই দেখ প্রতিষ্ঠানের যদি আর্থিক অবস্থার পরিবর্তন হয় তাহলে সেটাকে আমরা মূলধন হিসাব বলবো। আবার মালিক যদি প্রতিষ্ঠান থেকে কোনো সুবিধা নেয় তাহলে সেটাকে আমরা কি বলবো? উত্তোলন বলবো। মনে করো মালিকের ব্যক্তিগত বাড়ি ভাড়া প্রতিষ্ঠান থেকে পরিশোধ করছে, তার মানে এটা কি? উত্তোলন, কারণ মালিক কিন্তু সুবিধা নিছে প্রতিষ্ঠান থেকে। অর্থাৎ মালিক প্রতিষ্ঠানের সংস্পর্শে এসে যদি কোনো কিছু গ্রহণ করে তাহলে সেটাকে আমরা উত্তোলন বলবো। ক্রয় করলে উত্তোলন বলবো। মালিকের ছেলের স্কুলে বেতন যদি প্রতিষ্ঠান থেকে দেয় তাহলে সেটা উত্তোলন বলবো। তারপর হচ্ছে মালিক যদি প্রতিষ্ঠান থেকে ব্যবহারের জন্য পণ্য নেয় সেটা উত্তোলন বলবো। হ্যাঁ, তো এগুলো সব হচ্ছে উত্তোলন। দেখো প্রতিষ্ঠান হতে মালিক ব্যক্তিগত প্রয়োজনে নগদ অর্থ, পণ্য, সম্পদ, সুবিধা গ্রহণ করলে সেটাকে উত্তোলন বলবো। এরপর আছে দেখো নগদান হিসাব। লেনদেন দ্বারা নগদ অর্থের প্রাপ্তি প্রদান ঘটলে, মানে যেখানে নগদ টাকা আসবে যাবে সেটা অবশ্যই নগদান হিসাব লিখবো। তারপর দেখো ব্যাংক হিসাব। লেনদেনের দ্বারা যদি এমন হয় যে ব্যাংকে টাকা জমা হচ্ছে কিংবা ব্যাংক থেকে টাকা চলে যাচ্ছে, এরকম যদি হয় তাহলে সেটাকে আমরা কি বলবো? ব্যাংক হিসাব বলবো। কি বলবো? ব্যাংক হিসাব বলবো। কিন্তু অনেক সময় অনেকে করে কি, মনে করো যে চেকের মাধ্যমে টাকা পাইছে এই কারণে লেখে চেক হিসাব। হ্যাঁ, একটু কথা বললো, আমাকে শুনতে পাচ্ছ কিনা একটু কথা বললো প্লিজ। আপনাকে আমাকে শুনতে পাচ্ছ বলো তো?
শোনা যায়। ওকে, থ্যাংক ইউ সো মাচ, শুনতে পাইলে তো ভালো। সবাই আছো তাহলে ক্লাসে? ওকে, থ্যাংক ইউ। দেখো তাহলে ব্যাপারটা এভাবে চিন্তা করো যে মনে করো একজনের কাছ থেকে তুমি চেক পাইছো, এই ভুলগুলো কিন্তু অনেকেই করে, হ্যাঁ, বিশেষ করে একটু দুর্বল যারা অ্যাকাউন্টিংয়ে তারা এই কাজটা করো। চেক প্রাপ্তি, হ্যাঁ, চেক প্রাপ্তি ও করে কি, এইখানে চেক হিসাব লেখে। আমার এক স্টুডেন্ট এই কাজ করতে পারে, এসএসসি পরীক্ষা দিছে, তো ও লিখতো কি চেক হিসাব। হোয়াট ইজ দিস ভাই? চেক হিসাব হবে না, চেক লেখা থাকলে সেটা ব্যাংক হিসাব লিখতে হবে। কি লিখতে হবে? ব্যাংক হিসাব। তার মানে আমার মূল ধান্দা হচ্ছে ব্যাংকে টাকা আসলো না গেল এটা চিন্তা করো। ব্যাংক থেকে টাকা চলে গেলে ব্যাংক হিসাব, ব্যাংকে টাকা আসলে সেটাও ব্যাংক হিসাব। চেক পাইছি আর কি পাইছি এটা তো আমার দেখার বিষয় না, টাকাটা ব্যাংক রিলেটেড কিনা, তাহলে ব্যাংকে আসবে। আবার হচ্ছে এটা আমরা সামনে পাবো অবশ্য, এইগুলো এইসব এই সম্পর্কে অনেক, হ্যাঁ, পাবো। দেখো তো তারপর বলতেছে ব্যাংক হিসাবেরটা গেল। এখন ক্রয় হিসাব, নগদে, চেকে, কার্ডে, ধারে, বিলের মাধ্যমে পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে যা ক্রয় করা হয়, মানে বিক্রি করার উদ্দেশ্যে যা ক্রয় করা হয় সেটাকে বলা হয় কি? পণ্য। তুমি পণ্য কোনটাকে বলবা? তোমার বাসায় আসবাবপত্র, তোমার প্রতিষ্ঠানে আসবাবপত্র কিনছো, মনে করো ফার্নিচার কিনছো, একটা তাক কিনছো, এটা কিন্তু হচ্ছে তোমার পণ্য না, কারণ ওটা তো তুমি ব্যবহার করবা প্রতিষ্ঠানে। ভাই ব্যবহার করলে সেটাকে তুমি কি বলবা? ব্যবহার করলে সেটাকে সম্পদ বইল, কিন্তু যেটা ব্যবহার করবা না সেটাকে সম্পদ বলা যাবে না। হ্যাঁ, ব্যবহার করবা না মানে যেটা বিক্রি করবা। একটা এমসিকিউ আসছে এবার 2025 সালে, একটা এমসিকিউ আসছে, দেখো কি মানে কেমন চালা করা, হ্যাঁ, কীভাবে প্রশ্ন করে লিখছে যে আসবাবপত্র ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের, আসবাবপত্র ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের পুরাতন আসবাবপত্র বিক্রয়, এর লেখা তো বোঝা যাবে না মনে হচ্ছে। পুরাতন আসবাবপত্র বিক্রয়। তাহলে দেখো কি চালাক বলছে, আসবাবপত্র ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানে পুরাতন আসবাবপত্র বিক্রয় করছে। আচ্ছা, এটা মাইনে নেওয়া যায়? একদল স্টুডেন্ট বলবে কি যে স্যার আসবাবপত্র বিক্রয়কারী প্রতিষ্ঠান যেহেতু, তার মানে ওর পণ্যই তো আসবাবপত্র, পণ্যই কি? আসবাবপত্র। আবার আরেক দল বলবে যে স্যার বিক্রি করছে, তাহলে তো বিক্রয় হিসাব, বিক্রয় হিসাব। এখন খেয়াল করো ব্যাপারটা হচ্ছে, ওরা আসবাবপত্র ক্রয় বিক্রয় করে, এই কারণে ওরা যদি আসবাবপত্র কেনে তাহলে ওরা বলবে সেটাকে ক্রয় হিসাব, কারণ ওদের পণ্যই তো আসবাবপত্র। ওরা পণ্যে মানে ওরা আসবাবপত্র নিয়ে ব্যবসা করে, ওদের প্রোডাক্ট হচ্ছে আসবাবপত্র। আচ্ছা, যে বেটায় বিল্ডিং নিয়ে ব্যবসা করে, মানে বিল্ডিং কিনে আর বিক্রি করে দেয়, তার জন্য একটা বিল্ডিং কি? পণ্য। কারণ ওই যে বললাম না, যেটা বিক্রি করার জন্য তুমি কিনে আনো সেটা হচ্ছে পণ্য, আর তোমার বাসায় ব্যবহার করার জন্য যেটা কিনছো প্রতিষ্ঠানে ব্যবহারের জন্য, ওটা পণ্য না, ওটা সম্পদ। আর বাসার জন্য তো সেটা আলাদা ব্যাপার। ওকে, এখন ওনারা তো আসবাব বিক্রয়কারী প্রতিষ্ঠান, ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান, তাহলে ওনারা পুরাতন আসবাবপত্র কেন বিক্রি করবে? তাই না, ওনারা তো নতুন আসবাবপত্র বিক্রি করতে পারে, তাই না? তাহলে এখন দেখো, এটা হচ্ছে মূলত যদি আসবাবপত্র ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানে পুরাতন আসবাবপত্র বিক্রি করে, তার মানে কি নিশ্চয়ই সেটা ব্যবহার করছে, এই জন্য সেটাকে কি বলে? পুরাতন বলতেছে, পুরাতন আসবাবপত্র বিক্রয়, ফার্নিচারের দোকান যেহেতু। ওকে, তাহলে এখন খেয়াল করো, এই ক্ষেত্রে আমাদের জাবেদা হবে কি? তখন জাবেদা হবে হচ্ছে আমরা নগদ টাকা পাইছি, এই জন্য নগদান হিসাব ডেবিট বলবো। আর আমরা কি করছি? বিক্রি করছি কি? আসবাবপত্র বিক্রি করছি, ওই আসবাবপত্রটা আমাদের প্রতিষ্ঠানে কমে গেছে, যেহেতু পুরাতন ব্যবহার করা জিনিস, তাহলে আসবাবপত্র হিসাব ক্রেডিট, এটা মাথায় রেখো। এরপরে দেখো বলতেছি কি? ক্রয় হিসাব ব্যয়, নগদে, চেকে, কার্ডে, ধারে, বিলের মাধ্যমে পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে যা ক্রয় করা হয় এবং পণ্য চুরি, নষ্ট, ব্যবহার ও বিতরণ হলে ক্রয় হিসাবে লিপিবদ্ধ করা হবে। আচ্ছা, তাহলে আমরা কখন ক্রয় হিসাব লিখব? খুব স্পষ্ট করে মাথায় রাখো। মনে করো তুমি পণ্য বিতরণ করছো, তার মানে কি তুমি বিতরণ হিসাব লিখবা? তুমি কি বিতরণ হিসাব লিখবা নাকি পণ্য হিসাব লিখবা? প্রথম কথা হচ্ছে, তুমি এইখানে পণ্য বিতরণ করতেছো, তার মানে তুমি বিজ্ঞাপন দিচ্ছ, তো বিজ্ঞাপন তোমার জন্য কি? একটা ব্যয়। বিজ্ঞাপন তোমার জন্য একটা কি? ব্যয়।
তুমি কি দিয়ে বিজ্ঞাপন দিচ্ছ? পণ্য দিয়ে। তার মানে পণ্য তুমি ব্যবহার করতেছো, এখানে পণ্য রিলেটেড কোনো কিছু থাকলেই সেখানে ক্রয় হিসাব হয়, ক্রয় হিসাব হয়, ক্রয় হিসাব হয়। তাহলে এখন বলো যে হচ্ছে তোমার এইখানে ক্রয় হিসাব মানে বিজ্ঞাপন হিসাব ডেবিট হবে আর ক্রয় হিসাব ক্রেডিট হবে। আচ্ছা কেউ একজন আমাকে একটু বলো তো এটা কেন ক্রয় হিসাব ক্রেডিট আর বিজ্ঞাপন হিসাব ডেবিট? যে কোনো একজন বলতে হবে, নাহলে আমি পরের টপিক কথা বলবো না। পারলেও বলতে হবে, না পারলেও বলতে হবে। বলো, ক্লাসে তোমরা কথাই বলো না, বুঝছো? কেউ একজন বলো, না পারলেও বলো যে স্যার আমি পারি না। কেউ বলবো না? হুম হুম তাহলে কেন ক্রয় হিসাব কেন ক্রেডিট হবে? ক্রয় করলে তো ব্যয় হয়। দেখো আমি যে পণ্যটা আমি মানুষের মাঝে বিলাই দিছি ওটাকে আমি এখন আর ব্যয় হিসেবে ধরতে পারবো না, এই কারণে ওটাকে আমরা কমাই দেই, ক্রয়ের পরিমাণটাকে আমরা কমাই দেই। দেখো আমি যখন একটু বোঝার ট্রাই করো এখানে, আমি যখন একটা পণ্য মনে করো 1,00,000 টাকার পণ্য কিনে আমি বিক্রি করব হচ্ছে 1,20,000 টাকা, 1,20,000 টাকা। এখন বলো আমি বিক্রি করছি কত? 1,20,000। আমি কিনছিলাম কত? 1,00,000। তাহলে আমি একদম চিল্লায় বলবো যে আমার লাভ হয়েছে 20,000 টাকা, আমার লাভ হয়েছে 20,000 টাকা। কিন্তু এখন চিন্তা করো আমি পণ্য কিনছিলাম 1,00,000 টাকার, এখন একটু বোঝার ট্রাই করো যে আমি 1,00,000 টাকার পণ্য কিনছিলাম, সেখান থেকে আমি এই পণ্য বিতরণ করছি 20,000 টাকার পণ্য, 20,000 টাকার পণ্য। এখন আমি আগে যেমন 1,20,000 বিক্রি করতাম, এখন কি 1,20,000 বিক্রি করতে পারবো? মনে করো আমি এখন সেই পণ্য বিক্রি করতে পারছি মাত্র 90,000 টাকা, 90,000 টাকা আমার বিক্রয় হয়েছে। আর আমি কিনছিলাম, ক্রয় ছিল কত? আমার 1,00,000 টাকার পণ্য। এই 1,00,000 টাকার মধ্যে আমি বিজ্ঞাপন দিছি 20,000 টাকার পণ্য, বিজ্ঞাপন দিছি 20,000 টাকার পণ্য। তাহলে এইখানে কাজটা হচ্ছে দেখো, এখন কিন্তু আমার লাভ হয়েছে, আমার লাভ হয়েছে। কেন লাভ হয়েছে? দেখো আমি 1,00,000 টাকার পণ্য কিনছিলাম, 90,000 টাকা বেচছি। তো এই 1,00,000 টাকার পণ্য কিনে 90,000 টাকা তো পাগলেও বলবে স্যার লাভ হয় নাই, কিন্তু আমার লাভ হয়েছে। দেখো এই 1,00,000 টাকার পণ্য থেকে তো আমি 20,000 টাকার পণ্য বাদ দিয়ে দিছিলাম, পণ্য বিতরণ করে দিছিলাম। তো এই জন্য তো আমার 20,000 টাকার পণ্য এখানে নাই। আমি যখন বিক্রি করছি তখন এখানে ছিল কত টাকার পণ্য? 80,000 টাকার পণ্য ছিল, 80,000 টাকার। কারণ আমি 20,000 টাকার পণ্য তো অলরেডি আমি 20,000 টাকার পণ্য বিজ্ঞাপন দিয়ে দিছি। তাহলে আমার কাছে 20,000 টাকার পণ্য বিজ্ঞাপন দিছি, আমার কাছে আসলে 80,000 টাকার পণ্য ছিল। তার মানে এটা হচ্ছে ক্রয়, হচ্ছে 80,000 ক্রয়, আর এখন 1,00,000 টাকা না। আচ্ছা দেখো তো আগে ছিল 1,00,000, বিজ্ঞাপন দিছি 20,000, এখন আমার ক্রয় কত? আগে ছিল ক্রয় 1,00,000, বিজ্ঞাপন দিছি 20,000, এখন আমার ক্রয় কত? 80,000। ওই যে 20,000 টাকা বিজ্ঞাপন দিছি দেখে 1,00,000 টাকাকে কি আমি ক্রয় বলতে পারবো? পারবো না। আমি বলতে পারবো আমার ক্রয় হচ্ছে 80,000 আর আমি বিক্রি করছি 90,000, তার মানে আমার 10,000 টাকা লাভ হয়েছে। তাহলে এখন চিন্তা করো, আগে ছিল ক্রয় 1,00,000, এখন এই ক্রয়টা কমে গেছে, কমে হয়েছে কত? 80,000। তো ক্রয় যখন কমে যাচ্ছে তখন কি ব্যয় কমে যাচ্ছে না? এই যে আগে ছিল ব্যয় 1,00,000, এখন হয়েছে কত? 80,000। এই ক্রয় কমে যাওয়ার কারণে ক্রয় হিসাব ক্রেডিট হয়, এই যে ক্রেডিট হয়। আর এই ক্রয় ব্যয়টা আমরা অন্য খাতে নিয়ে গেছি, অন্য খাতে চলে গেছে, কি সেটা বিজ্ঞাপন খাতে চলে গেছে। তার মানে এখন আমার কাছে ব্যয় হচ্ছে দুইটা, একটা হচ্ছে ক্রয় নামক ব্যয় 80,000, আর 20,000 টাকা হচ্ছে আমার কাছে বিজ্ঞাপন নামক ব্যয়, বিজ্ঞাপন নামক ব্যয়। যদি আমার এই এই কথাগুলো না বুঝে থাকো তাহলে এইটা আরেকটু দেখবা, রেকর্ড ভিডিওটা আরেকবার দেখবা, ঠিক আছে? পরে যখন আপলোড দিয়ে দেবো তখন আরেকবার দেখবা, তাহলে হচ্ছে
ক্লিয়ার হবে। হ্যাঁ, ওকে, তাহলে এইভাবে আমাদেরকে এই কারণে আমরা বিজ্ঞাপন হিসাব ডেবিট দিই, মানে আমরা প্রথমে ব্যয়টাকে আনছিলাম 1 লক্ষ টাকা মানে ক্রয় হিসাবে, সেটা আমরা এখন এই ক্রয়টাকে ভেঙে শুধু ক্রয় রাখছি 80,000 আর ওখানে বিজ্ঞাপন ঢুকাই দিয়েছি 20,000, তাহলে এই ক্রয়টাকে ভেঙে 2 পার্টে চলে গেছে। তো এই ক্রয়টা কমে যাচ্ছে দেখে ক্রয় হিসাব ক্রেডিট, আর এই যে ক্রয় থেকে আরেকটা ব্যয় তৈরি হচ্ছে 20,000 টাকা, এটাকে বলা হয় বিজ্ঞাপন। তার মানে আমার এখন আর শুধু ক্রয় না, এখন বিজ্ঞাপন প্লাস হচ্ছে ক্রয়, এই জন্য আমরা এই যে ক্রয় হিসাব ক্রেডিট দিয়ে দিই আর বিজ্ঞাপন হিসাব ডেবিট। সেমভাবে তুমি চিন্তা করো, সেমভাবে তুমি 1 লাখ টাকার পণ্য এনে ব্যবসা করতেছো, 1 লাখ টাকার পণ্য, তো এখন তুমি 1 লাখ টাকার পণ্য বিক্রি করার কথা, হ্যাঁ দেখো 1 লাখ টাকার তুমি পণ্য বিক্রি করার কথা কত, মনে করো 1,20,000 টাকা। আবার চিন্তা করো 1,20,000, প্রতি মাসে তুমি তাই করো, 1 লাখ টাকা পণ্য এনে 1,20,000 বেচো, তোমার মাঝে দিয়ে 20,000 টাকা লাভ হয়, 20,000 টাকা লাভ হয়। তো এর মধ্যে করছে কি, তুমি মালিক, তোমার বাসার জন্য তুমি 30,000 টাকার পণ্য নিয়ে গেছো, 30,000 টাকার পণ্য নিয়ে গেছো, তাহলে এখান থেকে 1 লাখ টাকা থেকে 30,000 গেলে তোমার প্রতিষ্ঠানের পণ্য আছে কত, 70,000 টাকা, 70,000 টাকার পণ্য আছে। এখন বলো তো, তুমি আগে 1 লাখ টাকার পণ্য বিক্রি করতে 1,20,000 টাকা, এখন কি 70,000 টাকার পণ্য কি তুমি 1,20,000 বেচতে পারবা? তুমি বেচতে পারবা, মনে করো 70,000 টাকার পণ্য তুমি 90,000 টাকা বেচতে পারবা। তাহলে তুমি দেখো, তুমি যখন পণ্য, এখন কথা হচ্ছে তাহলে এই যে 30,000 টাকার পণ্য মালিক কি করছে, উত্তোলন করছে, মালিক কি করছে, উত্তোলন করছে। আচ্ছা, এই মালিক 30,000 টাকার পণ্য উত্তোলন করার কারণে আগে আমরা ব্যয় বলতাম 1 লাখ টাকা, যে আমি 1 লাখ টাকার পণ্য কিনে নিয়ে আইছি, মানে আমার ব্যয় হয়েছে 1 লাখ টাকা, এই জন্য বলতাম 1 লক্ষ টাকা আমার ব্যয়। তাহলে এখন কি আমি 1 লক্ষ টাকা ব্যয় বলতেছি নাকি 70,000 বলতেছি? যে আমি বিক্রি করছি 90,000, আমার হচ্ছে ব্যয় হচ্ছে 70,000। আগে বলতাম বিক্রি করছি 1,20,000, ব্যয় হচ্ছে আমার 1 লাখ, এখন বলতেছি বিক্রয় 90,000, ব্যয় হচ্ছে 70,000। তাহলে আমার মালিক এই মাঝে দিয়ে আইসা 30,000 টাকা উত্তোলন করার কারণে আমার কিন্তু ব্যয়টা এখন কমে গেছে, আগে ছিল 1 লাখ, এখন হয়েছে 70,000। এজন্য আমরা বলি যে যেমন উত্তোলন করলে কি যাবে, তাহলে কি উত্তোলন হিসাব ডেবিট, আর এই যে ক্রয় 1 লাখ ছিল না, এখন হচ্ছে 70,000, ক্রয় কমে গেছে না, তো ক্রয় তো একটা ব্যয়, আর ব্যয় কমে গেলে কি হয়, ব্যয় কমে গেলে হ্যাঁ ক্রেডিট হয়। তাহলে এই জন্য আমরা লিখি ক্রয় হিসাব ক্রেডিট, ব্যয় কমে গেছে, ক্রয় হিসাব ক্রেডিট। তাহলে এখন উত্তোলন কেন ডেবিট হলো? উত্তোলন হচ্ছে মালিকানা সত্ত্ব কমে যায়, মালিক যত উত্তোলন করে মালিকের সত্ত্বটা কমে যায়, জন্য মালিকানা উত্তোলন হিসাব ডেবিট লিখতে হয়, মূলধন দিলে মূলধন হিসাব ক্রেডিট লিখতে হয়। তারপর দেখো নগদান হিসাব, ব্যাংক হিসাব, ক্রয় হিসাব। এখন দেখো বিক্রয় হিসাব, তুমি নগদে, চেকে, কার্ডে, ধারে, বিলের মাধ্যমে পণ্য বিক্রি করবা, সেটা কি হবে, বিক্রয় হিসাব লিখবা। কোনো প্রশ্ন করবা মরিয়ম? হ্যাঁ হ্যাঁ, করাতেও পারি, প্রয়োজন হলে তো অঙ্ক করাবো, সামনে অঙ্ক আসলে অঙ্ক করাবো। দেখো তারপর কি বলতেছে যে নগদান হিসাব গেল, এখন হচ্ছে ব্যাংক হিসাব, ক্রয় হিসাব, বিক্রয় হিসাব। দেখো আসবাবপত্র হিসাব, একটা প্রতিষ্ঠানে যদি নগদে চেয়ার, টেবিল, আলমারি, শোকেস, ফাইল, ক্যাবিনেট প্রভৃতি স্থায়ী সম্পদ ক্রয় বিক্রয় হলে আমরা দয়া করে ক্রয় হিসাব কিংবা বিক্রয় হিসাব বলবো না, আমরা বলবো কি ওই স্থায়ী সম্পদের নাম। চেয়ার কিনছে তাহলে আসবাবপত্র, টেবিল আসবাবপত্র, আলমারি আসবাবপত্র, শোকেস, এগুলো সব আসবাবপত্র নামে দিয়ে দেবো, আসবাবপত্র হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ক্রেডিট, ঠিক আছে, এরকম মনে রাখবা। তারপর আছে কি 8 নম্বরে কলকবজা যন্ত্রপাতি হিসাব। দেখো উৎপাদনে ব্যবহৃত বিভিন্ন মেশিন ক্রয়, সংস্থাপন, সম্প্রসারণ ও বিক্রয় সংক্রান্ত লেনদেন কলকবজা যন্ত্রপাতি হিসেবে লিপিবদ্ধ করে, মানে যে জিনিসটা কিনে আনো তারপর সেটা আবার সংস্থাপন করতে হয়, সেটাকে আমরা বলবো কি কলকবজা ও যন্ত্রপাতি হিসাব। কলকবজা যন্ত্রপাতি হিসাব কোনগুলো বলবো, যেগুলো কিনে এনে সংস্থাপন করা লাগে, ঠিক আছে, সম্প্রসারণ ও বিক্রয় সংক্রান্ত যত কিছু দেওয়া থাক না কেন এটাকে আমরা এইভাবে বলবো কলকবজা যন্ত্রপাতি। আচ্ছা, তারপর বলছে ক্রয় ফেরত, বহি ফেরত। ক্রয় ফেরতের আরেক নাম কি, বহি ফেরত, মানে ক্রয় করছিলা ফেরত দিয়ে দিচ্ছ, তাহলে ক্রয় ফেরত হিসাব, বহি ফেরত। বিক্রয় ফেরত, আন্ত ফেরত। আচ্ছা, এবার কথা হচ্ছে প্রদেয় হিসাব, মানে তোমার কাছে কেউ টাকা পাবে সেটাকে প্রদেয় হিসাব বলবা। প্রাপ্য হিসাব, তুমি যদি কারো কাছে টাকা পাও তাহলে সেটা প্রাপ্য হিসাব। তারপর কি প্রদেয় বিল, প্রদেয় বিল, বিলের মাধ্যমে অনেকে কি করে, ক্রয় বিক্রয় করে বিলের মাধ্যমে। ওই বিলটা যে আবার ব্যাংকে তুমি ইচ্ছা মতো মানে ভাঙায় নিয়ে আসতে পারবা। মনে করো যে তোমার কাছ থেকে আমি 10,000 টাকার পণ্য কিনলাম, তো 10,000 টাকার পণ্য কিনা তোমার আমি একটা বিল দিয়ে দিলাম, ওই বিলটা সরকার কর্তৃক স্বীকৃত বিল, ওটার একটা মূল্য আছে, ভ্যালু আছে, তো ওই বিলটা আমি এখন তোমাকে আমি দিছি, তো তুমি কি করতে পারবা জানো, এই বিলটা যে তোমার এই বিলের মেয়াদ হচ্ছে মনে করো 3 মাস, 3 মাস, তো তোমার এখনই টাকা দরকার, তো আমি বললাম যে ভাই আমার তো মেয়াদ 3 মাস, আমি এখন টাকা দেবো কি জন্যে,
তখন হচ্ছে তুমি এই 10,000 টাকার বিল ব্যাংকে যেয়ে বলবা ভাই আমার বিলটা ভাঙাই দেন। ব্যাংকালা করবে, মনে করো তোমারে বলবে ভাই বিল তো এটার দাম 9,500 টাকা। তার মানে ব্যাংকালা কি করবে জানো, 3 মাস পরে যে ও ব্যাংক আমার কাছ থেকে ওই বিলের টাকা কিন্তু 10,000 টাকাই পাবে। তো ব্যাংক তোমাকে দিচ্ছে কত? ব্যাংক তোমাকে 9,500 টাকা দিচ্ছে, দিয়ে 10,000 টাকা দামের বিল নিয়ে নিচ্ছে। আর ব্যাংক 3 মাস পরে আমার থেকে 10,000 টাকাই নেবে। তার মানে ব্যাংক এখানে 500 টাকা বিল ভাঙাইলো, এই বিলটা ভাঙাইলো। এরকম বিল, এটাকে বলা হয়, তুমি যদি কাউকে বিল দাও সেটা প্রদেয় বিল, আর তোমার কাছে যদি কেউ বিল দিয়ে থাকে তাহলে সেটাকে প্রাপ্য বিল বলা হয়। তারপর মজুদ পণ্য হিসাব, সচরাচর এটা বছরের প্রথমে হলে সেটাকে ব্যয় ধরবা, আর বছরের শেষে হলে সম্পদ ধরবা। যে কোনো মজুদ পণ্য মানে বছরের প্রথমে হলে সেটাকে ব্যয় হিসেবে ধরবা, আর বছরের শেষে হলে সম্পদ হিসেবে ধরবা। তারপর ঋণ, কোনো প্রতিষ্ঠান ব্যক্তি কারো কাছ থেকে ঋণ গ্রহণ করলে সেটাকে তুমি ঋণ হিসেবে লিখবা। বিনিয়োগ করবা, যে কোনো প্রতিষ্ঠানে বিনিয়োগ করলে শেয়ার, বন্ড, সঞ্চয়পত্র। দেখো এই যে বিনিয়োগ করা যায় কোথায়, শেয়ার, সঞ্চয়পত্র, প্রাইজ, বন্ড, এগুলো কিন্তু বহুপদী এমসিকিউতে থাকতে পারে। তারপর দেখো বেতন, কর্মচারীদের বেতন পরিশোধ বা অপরিশোধিত হলে বেতন হিসাবে লিখতে হয়। আচ্ছা, মণিহারি জিনিসটা হচ্ছে এমন, তুমি একটা পেন্সিল কিনছো, তুমি কি বলবা যে আমি পেন্সিল ক্রয় করছি, ডেলি কি তুমি বসের কাছ থেকে টাকা নিতে পারবা? স্যার একটা পেন্সিল কেনার টাকা দেন, স্যার একটা রিক্সা ভাড়ার টাকা দেন, স্যার এটা দেন, স্যার ওইটা দেন। আসলে এইগুলো সব একসাথে করে তারপর বসকে জানাইতে হয়। তো এই জন্য এটার একটা সুন্দর নাম, যেমন বারবার কাগজ কিনতেছি 1 পিস 2 টাকার। তো এখন আমি কি লিখবো যে হচ্ছে কাগজ বারবার ক্রয় হিসাব লিখবো, 1000 বার লেখা সম্ভব? এই জন্য আমরা ওকে, তাহলে 1 সপ্তাহের মধ্যে যে জিনিসগুলো ব্যবহার করার পর সেটা শেষ হয়ে যায়, তার ব্যবহার কার্যক্রম শেষ হয়ে যায়, সেটাকে আমরা মণিহারি বলি। যেমন কি কি এমসিকিউ এটা আসে যে কাগজ, কলম, পেন্সিল, স্কেল, ফাইল, কাভার, পিন, ক্লিপ, এগুলো হচ্ছে তোমার এমসিকিউতে বহুপদী আকারে আসে। ভাড়া, তোমার প্রতিষ্ঠান তুমি ভাড়া দিতেই পারো, তাই না? পরিবহন খরচ, প্রদত্ত সুদ, প্রাপ্ত সুদ, বিজ্ঞাপন, যে কোনো বিজ্ঞাপন, পণ্য বিতরণ করলেও সেটা বিজ্ঞাপন হিসেবে আসে। এখন দেখো সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কুরিন। আমি জানি ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা জানেই না কুরিন জিনিসটা কি, খায় না মাথায় দেয়। এখন বলো, তুমি ব্যবসা করতেছো, তো একজনের কাছে তুমি 50,000 টাকা পাও। এখন সে কোনো না কোনো কারণে মারা গেছে, তো তার যে উত্তরাধিকারী আছে, তার যে লোকজন আছে, তারা বলতেছে ভাই আমরা 10,000 টাকা দিতে পারতেছি না, আমরা সব কুলাইজুলাই দেখলাম, উনি তো মারা গেছে, ওনার তো অনেক ঋণ দেনা আছে, আমরা 10,000 টাকা দিতে পারবো না। তুমি আদালতে মামলা দিলেও লাভ নেই, কারণ আদালত তার পক্ষে যাবে, 10,000 টাকা দিতে পারবে না, তোমাকে তো বাকি 40,000 টাকা দিচ্ছে। এই যে দেনাদার ছিল, তোমার কত টাকা ছিল বলো তো? দেনাদার ছিল কত? সাফান বলো তো, দেনাদার কত ছিল? 50,000 টাকা। তাহলে এখান থেকে যে 10,000 টাকা আমি পাইলাম না, এটাকে কি বলা হয় বলো তো? একজন বলো, এটাকে কি বলা হয়? ব্যয়। কিন্তু এটার একটা নাম আছে, সেই নামটা বলো, স্পেশাল নাম আছে। যেমন নগদ টাকা তো সম্পদ, কিন্তু ওরা আমরা ডাকতেছি কি বলে? নগদ বলে, তাই না? এরকম এত একটা নাম আছে, এটার নাম হচ্ছে অনাদায়ী পাওনা। কি বলা হয়? অনাদায়ী পাওনা। অনাদায়ী পাওনা, এর সংক্ষিপ্ত নাম বলো কুরিন। এখন কথা হচ্ছে সনাতন পদ্ধতিতে অনাদায়ী পাওনা বলা হইতো, আর এখন বলা হয় কুরিন। সনাতন পদ্ধতিতে অনাদায়ী পাওনা বলা হইতো, এখন বলা হয় কি? কুরিন বলা হয়। এখন বলা হয় কুরিন। হ্যাঁ, এভাবে মনে রাখবা, এখন বলা হয় কি? কুরিন। এরপরে দেখো, তাহলে এই 10,000 টাকাকে আমরা কি বলবো? এই 10,000 টাকাকে আমরা বলতে চাচ্ছি কি, এটা হচ্ছে অনাদায়ী পাওনা বা কুরিন। অর্থাৎ দেনাদারের কাছ থেকে যে টাকাটা আমরা পাবোই না, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা কুরিন বা অনাদায়ী পাওনা বলবো। এই অনাদায়ী পাওনা হচ্ছে দুইটা, এই অনাদায়ী পাওনা হচ্ছে 2 রকম। এখানে লিখে রাখতে পারো পারলে। অনাদায়ী পাওনা হচ্ছে 2টা, একটা হচ্ছে লিখিত, লিখিত বা পুরাতন, লিখিত বা পুরাতন অনাদায়ী পাওনা, পুরাতন অনাদায়ী পাওনা। এটা একটা ব্যয় কিন্তু, ও বলছিল একটা ব্যয়, পুরাতন অনাদায়ী পাওনা, অনাদায়ী পাওনা। আরেকটা হচ্ছে কি? নতুন অনাদায়ী পাওনা, অলিখিত বা নতুন, অলিখিত বা নতুন, অলিখিত বা নতুন অনাদায়ী পাওনা, এরকম আর কি। তারপর দেখো, তাহলে